আজ 30 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি, লন্ডন থেকে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী। সব ধরনের গ্যাসের দাম বাড়ছে, আবাসিক পর্যায়ে 122% বাড়ানোর প্রস্তাব। ঈদ ও পূজায় ঢাকা ছাড়ছে নগরবাসী, নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে পশুর হাট। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষ্য দিলেন আলোচিত জজ মিয়া। একদিনের ক্রিকেটে জাতীয় দলের নতুন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। নিউ ইয়র্কে গত রোববার বিতর্কিত বক্তব্য দেন লতিফ সিদ্দিকী। এসব বক্তব্যের পর দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তবে এটি কবে কার্যকর হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী দেশে ফিরলেই লতিফ সিদ্দিকীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বড় বড় দায়িত্ব থেকে আমাদের কথাবার্তা আচরণে দায়িত্বশীল হতে হবে এবং যারা এই দায়িত্বশীলতা থেকে সরে যায় তাদের ব্যাপারে এবং রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে এবং বক্তব্য এবং আচরণে এগুলি নিয়ে প্রধানমন্ত্রী যখন দেশে আসবে তখন আমাদের দলীয় ফোরাম, সরকারি ফোরাম, দলীয় ফোরামে আলাপ আলোচনা করে আমার মনে হয় এটা যথাযথ। নিয়ে তো কে কি বললো, হ্যাঁ, মুখ ফোড় অনেকেই আছে, তো যার এটা তো স্বাধীনতা, তো স্বাধীনভাবে উনি যা বলেছেন সেটা আপনারা গ্রহণযোগ্য হতে পারে না, আর আপনারাও গ্রহণ করবেন না বলে আমি বিশ্বাস করি। জনগণের মন মানসিকতার প্রতি যে সরকারের বিদ্যমান্ত শ্রদ্ধাবোধ থাকে, বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ, তাহলে অবিলম্বে এই মন্ত্রীকে বরখাস্ত করা উচিত এবং তিনি যেসব কথা বলেছেন এই কথার জন্য তাকে বিচারের সম্মুখীন করা উচিত। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী অনিমেষ কর। বিস্তারিত জানতে কথা বলছি তার সঙ্গে। অনিমেষ কর, লতিফ সিদ্দিকীকে যে অব্যাহতি দেয়া হয়েছে সেইটার মূল কারণ কি হতে পারে? নিউ ইয়র্কে দেয়া তার বক্তব্যের কথাই আমরা শুনছি, আর কিছু কি আপনি জানেন যে আর কোনো কারণে তাকে অব্যাহতি দেওয়া হতে পারে? বা খালেদ, লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেওয়ার কারণ সম্পর্কে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তাতে তারা প্রত্যেকেই বলছেন যে প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে আসলে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে যেটি ধারণা করছেন অনেকেই যে নিউ ইয়র্কে তিনি যে বক্তব্য রেখেছেন তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এবং বিতর্কিত একটি বক্তব্য। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়েও তিনি কটূক্তি করেছেন। এই বিষয়গুলি আসলে সামনে চলে আসছে। তবে তারও আগে গত 30শে জুন মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন এই ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রীর ওপর অবৈধভাবে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, যেটিকে আমরা ভিআইপি ব্যবসা বলি, এই ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন যে যত বড়ই হোক এই ভিআইপি ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তা না হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে এই সব বিষয়গুলির চেয়েও সবচেয়ে বড় হয়ে এসেছে যে নিউ ইয়র্কে তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্কে গিয়েছিলেন, কিন্তু সেখানে যে গত রোববার টাঙ্গাইল জেলার অধিবাসী যারা নিউ ইয়র্কে বসবাস করছেন সেই সব প্রবাসী বাঙালিদের একটি মতবিনিময় সভায় তিনি এই বিভিন্ন রকম বিতর্কিত বক্তব্য রেখেছেন। সেই সভাতেই এটির নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেকে এবং এক পর্যায়ে তিনি ওইখানে স্থানীয় আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল তাদের তোপের মুখে পড়েন এবং সেই সভা ছেড়ে যেতে বাধ্য হন। সেখানে একজন সাংবাদিকও তাকে প্রশ্ন করতে চেয়েছিলেন, তখন তিনি সাংবাদিকদেরও কটূক্তি করেছেন। তিনি বলেছেন যে তিনি কখনো সাংবাদিকদের পণ্য হতে চান না, সাংবাদিকরা তাকে প্রশ্ন করবে, সেটিকে একটি পণ্য হিসেবে ব্যবহার করবে, এই পণ্য তিনি হতে চান না। সাংবাদিককে তিনি অপমান করে বলেছিলেন যে আপনার এখানে বসে থাকতে ইচ্ছে হলে বসুন, না হলে চলে যান, আপনার বাড়ি কি টাঙ্গাইল? আপনার বাড়ি যেহেতু টাঙ্গাইল নন, আপনি কেন এখানে এসেছেন? এবং টকশো যারা নিয়মিত করে তাদেরকেও তিনি তাদের বিরুদ্ধে অপমানজনক কথা বলেছেন। লতিফ সিদ্দিকী কিন্তু শুধু এই গত রোববারই না, এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলেছেন এবং এরকম বেফাস কথা কিন্তু মাঝে মাঝে বলেন। আওয়ামী লীগের যিনি বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি
সৈয়দা সাজেদা চৌধুরী সংসদ উপনেতা, তিনি বলেছেন মুখফোর নেতারা এইরকম অনেক কথা বলতেই পারেন এবং তারা অনেকে অনেক সময় ইতিহাস বিকৃত করার চেষ্টা করেন, কিন্তু যারা ইতিহাস বিকৃত করার চেষ্টা করেন তাদের পরিণতি কখনোই ভালো হয় না। এটি কিন্তু খোদ আওয়ামী লীগেও এর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে প্রতিক্রিয়া হয়েছে, একইভাবে হয়েছে বিএনপিতে। অনিমেষ, আমরা খেয়াল করেছি যে লতিফ সিদ্দিকীর সাম্প্রতিক এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাও দারুণ উষ্মা প্রকাশ করেছেন, লতিফ সিদ্দিকীকে সমর্থন করেছেন বা তার বক্তব্যটিকে উপযুক্ত মনে করেছেন, উপযোগী মনে করেছেন। এমন কেউ কি ছিলেন আওয়ামী লীগে বা সরকারে যারা মনে করেছেন যে না তিনি ঠিকই বলছেন বা ঠিকই বলেছেন? না, লতিফ সিদ্দিকীকে কেউ সমর্থন করেছেন প্রকাশ্যে এরকম কাউকেই আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা আওয়ামী লীগের যত নেতার সঙ্গে কথা বলেছি প্রত্যেকেই তার বিরুদ্ধে ক্ষোভই প্রকাশ করেছেন। এমনকি তিনি যেই সভায় বক্তব্য দিচ্ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি তিনিও কিন্তু বলেছেন যে এখানে লতিফ সিদ্দিকী কাউকেই কথা বলতে দেননি, তিনি এককভাবে মাইক্রোফোনে কথা বলছিলেন এবং সভা পরিচালনাও কাউকে করতে দেননি, তিনি এককভাবে করছিলেন। এবং সেই সভায় তিনি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য দায়ী তারা কেউ নেবেন এবং তার সাথে তারা কেউ একমত নন। এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা সৈয়দা সাজেদা চৌধুরী, ওবায়দুল কাদের সহ আরও যারা প্রকাশ্যে কথা বলেছেন তারা কেউই কিন্তু লতিফ সিদ্দিকীকে সমর্থন করেনি, তার বিপক্ষেই কথা বলেছেন। এবং হেফাজত ইসলাম সহ বেশ কয়েকটি ধর্মীয় সংগঠনও কিন্তু তার কালকের বক্তব্যকে প্রত্যাহার করে তাকে নিন্দা জানিয়ে এবং লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে তার মন্ত্রিত্ব থেকে বহিষ্কারের দাবিতে কিন্তু কালকে থেকে তারা বিভিন্ন রকম প্রতিবাদ সমাবেশ আন্দোলন করে যাচ্ছে। অনিমেষ, আপনার কাছে কি মনে হয়? আমরা দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নজরুল ইসলাম খান তিনিও বললেন যে সরকারের যদি জনগণের মতামতের উপর বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে তাহলে তাকে এক্ষুনি অব্যাহতি দেওয়া দরকার হবে। সরকার তাকে অব্যাহতি দিয়েছে, এই ক্ষেত্রে কি বিএনপি সরকারকে ধন্যবাদ জানাবে বলে মনে হয়? বিএনপির ধন্যবাদ জানাবে বলে মনে হয় কিনা, তার চেয়ে বিএনপি যে দাবিটা করেছিল সেই দাবিটা তো ফলেই গেল। এখন বিএনপির উচিত তাকে ধন্যবাদ জানানো, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা আমরা খুব সহসাই দেখতে পাই না। শুধু বিএনপির নজরুল ইসলাম খান না, রুহুল কবির রিজভিও কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলনেও তাকে অপসারণের দাবি করেছেন। একই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ তিনিও কিন্তু বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্মপরায়ণ নারী এবং তার সঙ্গে সফর সঙ্গী হয়ে লতিফ সিদ্দিকী ধর্ম নিয়ে কটূক্তি করছেন এবং হজ নিয়ে এরকম কথা বলছেন, এটি তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিন্তু হুসেইন মোহাম্মদ এরশাদও জানিয়েছেন। অনিমেষ, লতিফ সিদ্দিকীকে ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, নতুন কাউকে এই দায়িত্ব দেওয়া হতে পারে, এ সম্পর্কে কিছু জানতে পারছে? মানে কাকে এই দায়িত্ব দেওয়া হতে পারে? আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, আমি এই প্রশ্নটি তাকে করেছিলাম। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত হবে, এখনো তাকে কবে থেকে অব্যাহতি দেওয়া মানে এখন এই ব্যাপারে পুরো কোনো সিদ্ধান্ত হয়নি। অনিমেষ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন অনিমেষ কর। সব ধরনের গ্যাসের দাম বাড়ছে, এর মধ্যে বাসাবাড়ির গ্যাসের দাম বাড়ছে সবচেয়ে বেশি। এই বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রস্তাব আগামী মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC-র কাছে পাঠানো হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। সবশেষ গ্যাসের দাম বাড়ানো হয় 2009 সালের আগস্টে। গ্যাসের অপচয় রোধ সহ নানা দিক বিবেচনায় আবারও দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। ইতিমধ্যেই জ্বালানি মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। এতে আবাসিক পর্যায়ে গ্যাসের দাম সর্বোচ্চ 122% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ, সার কারখানা, শিল্পসহ অন্যান্য খাতে সর্বনিম্ন 5% থেকে সর্বোচ্চ 102% বাড়ানোর প্রস্তাব রয়েছে। মন্ত্রণালয়ের এই প্রস্তাব এখন পর্যালোচনা করে দেখছে পেট্রোবাংলা। গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য সরকার আমাদের সবুজ সংকেত দিয়েছে এবং আমরা প্রস্তাব আকারে এটা BERC-র কাছে আমরা দিব। আপনারা জানেন যে আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস যে ব্যবহার হয় তার মূল্য সবচেয়ে কম। পৃথিবীতে গ্যাসের যে মূল্য বাংলাদেশে সর্বনিম্ন দিয়ে ভোক্তারা গ্যাস ব্যবহার করে। সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা। আমরা এমনিতেই বিদ্যুতের জন্য আমরা ডিজেল ইউজ করি এবং গ্যাসের জন্য আমরা সিলিন্ডার গ্যাস ইউজ করি। বিকল্প দুইটাই অনেক বেশি পয়সা দিয়ে আমাকে কিনতে হয়। তো এইভাবে যদি প্রোডাকশন কস্ট বেড়ে যায় মনে হয় এটা আমাদের জন্য ভালো, ঠিক হবে না। আমরা যেখানে চিন্তা করছি যে 2021-এ আমাদের এক্সপোর্ট ডাবল হবে, $45 বিলিয়ন হবে। তো এই আমাদের দূরত্ব দিয়ে আমাদের পার টেনে রাখা হয় তাহলে আমাদের হতে পারবো। গ্যাসের দাম বাড়ালে জীবনযাত্রার ব্যয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। উমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এই প্রসঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম। অধ্যাপক তামিম, আপনি নিশ্চয়ই জানেন সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা বাংলাদেশের সংকট ঘনীভূত করবে নাকি কাটাতে সাহায্য করবে গ্যাসের ক্ষেত্রে, যে আমরা যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে? জানাব তামিম। হ্যাঁ, ধন্যবাদ খালেদ। আসলে আমরা বহু বছর ধরেই বলে আসছি যে আমাদের দেশের এই যে গ্যাসের মূল্য এটা অত্যন্ত কম, এবং এই যে সরবরাহ রাখার জন্য, সঠিক সরবরাহ রাখার জন্য বিভিন্ন মেশিনারি এবং অন্যান্য জিনিসের দক্ষতা বাড়ানোর জন্য এবং অপচয় রোধ করার জন্য এটা একটা মানে মার্কেট প্রাইসের কাছাকাছি একটা কিছু আনা উচিত। তো সেই কাজটি ফাইনালি করা হচ্ছে। আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে হ্যাঁ, নেতিবাচকের যে কথাটা বলা হয়েছে, আমি মনে করি সাময়িকভাবে একটা অর্থনীতিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়বে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা বাংলাদেশের গ্যাস সেক্টরকে আরো সুস্থ পর্যায়ে নিয়ে যাবে বলে আমি মনে করি। অধ্যাপক তামিম, গ্যাসের দাম বাড়ানো ছাড়াও পেট্রোবাংলার এবং যারা আমাদের গ্যাস উত্তোলন করার সাথে জড়িত আছেন এবং যারা সিদ্ধান্ত নীতি তাদের আরো অনেক কিছু করার আছে বলে আপনারা দীর্ঘদিন ধরে, এই মুহূর্তে আর কি কি করা উচিত বলে আপনি মনে করেন গ্যাসের সংকট, সরবরাহজনিত ঘাটতি এবং ব্যবসায়ীদের চাহিদা মেটানোর ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার জন্য?